প্রকাশ্যে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হোক যেন। আমি শুধু একজনের বিচার চাই না, আমি চাই বিচার প্রতিষ্ঠিত করুন। এটা ওপেন স্টেডিয়ামে যদি বিচার করতো সরকার, খুব ভালো হইতো। আজ দেশের মানুষ যা চায় তা হলো ধর্ষণের বিরুদ্ধে দ্রুত, দৃশ্যমান ও কঠোর বিচার। রিমান্ডে চরম ডিম থেরাপি খেয়ে কেঁদে কেঁদে রামিসাকে নিয়ে একই বললেন সোহেল। পৃথিবীতে এমন কিছু অপরাধ আছে যা দেখলে স্বয়ং শয়তানও হয়তো লজ্জায় মাথা নিচু করে ফেলে, আর এমন কিছু অপরাধী আছে যারা জেলের বাইরে বুক ফুলিয়ে চললেও রিমান্ডের চার দেয়ালের ভেতরে পুলিশের চরম থেরাপি বা জিজ্ঞাসাবাদের মুখে হাউমাউ করে কেঁদে ওঠে। হ্যাঁ দর্শক, 7 বছরের ছোট্ট নিষ্পাপ শিশু রামিসাকে ধর্ষণের পর তার মাথা কেটে বিচ্ছিন্ন করে ফেলা সেই পৈশাচিক ঘাতক সোহেল রানা অবশেষে পুলিশের রিমান্ডে ভেঙে পড়েছে। নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গভীর রাতে যখন তাকে গ্রেফতার করা হয় তখন তার চোখে মুখে ছিল পালানোর ধূর্ততা, কিন্তু আইনের কড়া শাসন আর রিমান্ডের অন্ধকার প্রকোষ্ঠে যখন পুলিশি জিজ্ঞাসাবাদের আসল রূপ তার সামনে উন্মোচিত হলো, তখন এই নরপিশাচের সব দম্ভ এক নিমিষেই চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। রিমান্ডের চরম জেরার মুখে কেঁদে কেঁদে সে রামিসাকে নিয়ে এমন সব লোমহর্ষক এবং গা শিউরে ওঠা বর্ণনা দিয়েছে যা শুনে খোদ পুলিশের দুর্ধর্ষ তদন্তকারী কর্মকর্তাদেরও চোখের পানি ধরে রাখা কঠিন হয়ে পড়েছিল। একটি 7 বছরের শিশুকে ঘরে ডেকে নিয়ে বাথরুমের ফ্লোরে সে ঠিক কী করেছিল? কেনই বা তার স্ত্রী স্বপ্না নিজে দাঁড়িয়ে থেকে রামিসার শরীর টুকরো টুকরো করতে সাহায্য করেছিল? আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব রিমান্ড এবং আদালতের জবানবন্দিতে উঠে আসা এই শতাব্দীর সবচেয়ে নির্মম হত্যাকাণ্ডের আদ্যোপান্ত। সুপ্রিয় দর্শক, অপরাধ বিজ্ঞানে একটি কথা প্রচলিত আছে, অপরাধী যতই চালাক হোক না কেন সে ঠিকই কোনো না কোনো প্রমাণ রেখে যায়। ঘাতক সোহেল রানা ভেবেছিল জানালার গ্রিল কেটে পালিয়ে গিয়ে সে হয়তো চিরকাল পুলিশের ধরাছোঁয়ার বাইরেই থেকে যাবে, কিন্তু পুলিশ এবং গোয়েন্দা বিভাগের চৌকস টিম মঙ্গলবার গভীর রাতে ফতুল্লা এলাকার একটি গোপন আস্তানা থেকে এই নরপিশাচকে ছো মেরে তুলে নিয়ে আসে। রিমান্ডে অঝরে কাঁদতে কাঁদতে সোহেল জানায়, ঘটনার দিন সে চরম মাত্রায় ইয়াবায় আসক্ত ছিল। ইয়াবা এমন একটি ভয়াবহ মাদক যা মানুষের মস্তিষ্ক থেকে ভালো মন্দ, মায়া মমতা বা বিবেকের শেষ বিন্দুটিকেও চিরতরে মুছে ফেলে। সোহেল জানায় সে তার ফ্ল্যাটের দরজা খুলে রেখেছিল। ঠিক সেই সময় 2য় শ্রেণীর শিক্ষার্থী 7 বছরের ফুটফুটে শিশু রামিসা ওই খোলা দরজার সামনে গিয়ে যাচ্ছিল। রামিসার কাছে তারা ছিল পাশের বাসার অত্যন্ত পরিচিত আঙ্কেল আন্টি, কিন্তু ইয়াবার সেই ঘোর এবং শারীরিক উত্তেজনার কারণে এই ছোট্ট শিশুটিকে দেখে ঘাতকের ভেতরে এক বিকৃত এবং জানোয়ারের মতো যৌন ক্ষুধা জেগে ওঠে। সে রামিসাকে আদর করার ছল করে চকলেটের লোভ দেখিয়ে নিজের ফ্ল্যাটের ভেতরে ডেকে নেয়। রামিসা তো জানতো না এই দরজা পার হওয়া মানেই হলো সাক্ষাৎ মৃত্যুপুরীতে প্রবেশ করা। ঘরের ভেতরে নেওয়ার পরপরই সোহেল রামিসার মুখ চেপে ধরে এবং সোজা বাথরুমে নিয়ে গিয়ে এই অবুঝ শিশুর ওপর তার সমস্ত পাশবিক নির্যাতন চালায়। শিশু রামিসা ব্যথায় চিৎকার করতে চেয়েছিল, কিন্তু ঘাতকের শক্ত হাতের চাপে তার সেই কান্না বাথরুমের 4 দেয়ালের ভেতরেই গুমড়ে মুচড়ে মরেছে। রিমান্ডে পুলিশ যখন সোহেলকে প্রশ্ন করে, তুই তো তোর পাশবিক কাজ করেই ছিলি, কিন্তু মেয়েটাকে কেন মারলি? তখন সোহেলের উত্তর শুনে পুলিশ কর্মকর্তারাও শিউরে ওঠেন। সোহেল জানায়, পাশবিক নির্যাতনের পর ছোট্ট রামিসা ব্যথায় কুঁকড়ে ফ্লোরে পড়েছিল। তখন সে কাঁদতে কাঁদতে সোহেলকে বলে, আঙ্কেল তুমি আমার সাথে যে খারাপ কাজ করেছো আমি সব গিয়ে আমার আব্বু আম্মুকে বলে দেব। এই একটিমাত্র কথা, হ্যাঁ দর্শক, এই একটিমাত্র কথা শোনার পরই ঘাতক সোহেল রানার মনের ভেতরে লুকিয়ে থাকা সত্যিকারের শয়তানটি জেগে ওঠে। তার মনে ভয় ঢুকে যায় যে রামিসা যদি বেঁচে থাকে এবং তার বাবা মাকে এই ঘটনা জানিয়ে দেয় তবে তো এলাকাবাসী তাকে পিটিয়ে মেরে ফেলবে। এই ঘটনা ফাঁস হওয়ার চরম আতঙ্কে সোহেল সিদ্ধান্ত নেয় যে রামিসাকে আর দুনিয়াতে রাখা যাবে না। সে বাথরুমের ফ্লোরে ওই 7 বছরের ছোট্ট শিশুটির গলার উপর তার 2 হাতের সর্বশক্তি দিয়ে চেপে ধরে। শিশুটি 2 হাত পা ছুঁড়ে বাঁচার শেষ আকুতি জানিয়েছিল, কিন্তু ইয়াবাসক্ত এই পূর্ণবয়স্ক দানবের শক্তির কাছে সেই শিশুটি আর কতক্ষণ টিকবে? শ্বাসরোধ করে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। হত্যা তো করা হলো, কিন্তু এবার এই লাশ গুম করবে কিভাবে? ঠিক এই সময়েই গল্পের সবচেয়ে ভয়াবহ এবং অবিশ্বাস্য ক্লাইম্যাক্সটি শুরু হয়। এই হত্যাকাণ্ডের পর ফ্ল্যাটের ভেতরে প্রবেশ করে সোহেলের স্ত্রী স্বপ্না আক্তার। একজন নারী হয়ে একজন মা হতে চলার সত্তা নিয়ে স্বপ্না যখন বাথরুমে একটি 7 বছরের শিশুর নিথর দেহ দেখতে পায় তখন তার তো উচিত ছিল চিৎকার করে সবাইকে ডাকা,
কিন্তু না, স্বপ্না তার স্বামীকে বাঁচানোর জন্য একটি নারকীয় মাস্টার প্ল্যান তৈরি করে। জবানবন্দিতে উঠে আসে সেই বিভীষিকাময় মুহূর্তের কথা। লাশ যাতে কেউ চিনতে না পারে এবং সহজে গুম করা যায়, সেই উদ্দেশ্যে তারা ঘর থেকে একটি ধারালো চাকু নিয়ে আসে। এরপর স্বামী স্ত্রী দুজনে মিলে রামিসার নিথর দেহের ওপর যে পৈশাচিকতা চালিয়েছে তা বাংলার অপরাধের ইতিহাসে বিরল। তারা ধারালো চাকু দিয়ে রামিসার গলা কেটে তার ছোট্ট মাথাটি দেহ থেকে সম্পূর্ণ আলাদা করে ফেলে। শুধু তাই নয়, প্রমাণ নষ্ট করার জন্য শিশুটির যৌনাঙ্গ বিভৎসভাবে ক্ষতবিক্ষত করা হয় এবং তার দুটি হাত কাঁধের কাছ থেকে আংশিকভাবে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এরপর তারা রামিসার সেই খণ্ডিত দেহটি বাথরুম থেকে টেনে এনে তাদের শয়নকক্ষের খাটের নিচে লুকিয়ে রাখে। আর ঠিক সেই সময়ই ঘটে আরেক হৃদয় বিদারক ঘটনা। রামিসাকে খুঁজে না পেয়ে তার মা হন্যে হয়ে প্রতিটি ফ্ল্যাটে খুঁজছিলেন। এক পর্যায়ে তিনি সোহেলের ফ্ল্যাটের দরজায় এসে জোরে জোরে নক করতে থাকেন। ঘাতক সোহেল তখন ঘরের ভেতরে আটকা পড়া ইঁদুরের মতো কাঁপছিল। তখন এই ডাইনি স্ত্রী স্বপ্না দীর্ঘক্ষণ দরজা বন্ধ করে রাখে এবং বাইরে থেকে রামিসার মায়ের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে কালক্ষেপণ করতে থাকে। সে তার স্বামীকে বলে যেভাবেই হোক জানালার গ্রিল কেটে পালিয়ে যেতে। সোহেল পালিয়ে যাওয়ার পর কেবল তখনই স্বপ্না অত্যন্ত স্বাভাবিক মানুষের মতো দরজা খুলে দেয়, যেন সে কিছুই জানে না। কিন্তু পাপ কখনো চাপা থাকে না। প্রকৃতির বিচার সবচেয়ে নিখুঁত। খাটের নিচ থেকে যখন রামিসার সেই খণ্ডিত লাশ উদ্ধার করা হয়, তখন এলাকাবাসী যখন এই বীভৎস দৃশ্য দেখে, তখন পুরো এলাকায় শোক এবং ক্ষোভের এক দাবা নল ছড়িয়ে পড়ে। এরপর যখন সোহেল রানাকে রিমান্ড শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত হাজির করা হয়, তখন আদালত চত্বরে উপস্থিত হাজার হাজার সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়ে। তারা পুলিশের ভ্যান লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ার চেষ্টা করে এবং প্রকাশ্য রাস্তায় এদের ফাঁসি দেওয়ার দাবি জানায়। এই ঘটনায় গ্রেফতার তার স্ত্রী স্বপ্না আক্তারকেও যখন আদালতে তোলা হয়, তখন মানুষের ক্ষোভ ছিল আরও দ্বিগুণ। কারণ একজন নারী হয়ে সে কিভাবে এই পৈশাচিকতাকে সমর্থন করলো। বর্তমানে স্বপ্না আক্তারকেও আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। কিন্তু এই ঘটনা আমাদের সমাজ ব্যবস্থার জন্য এক বিশাল প্রশ্ন চিহ্ন রেখে গেছে। আমাদের চারপাশের প্রতিবেশী, যাদের আমরা বিপদের দিনের আপনজন মনে করি, তাদের ভেতরেই কি লুকিয়ে আছে এমন এক একটি নরখাদক? আপনার সন্তান যখন আপনার চোখের আড়ালে পাশের ফ্ল্যাটে খেলতে যাচ্ছে, তখন কি আপনি শতভাগ নিশ্চিত হতে পারছেন যে সে নিরাপদে আছে? এই ঘটনা প্রমাণ করে যে সমাজে ইয়াবা এবং মাদকের বিষ বাষ্প কতটা গভীরে শেকড় গেড়েছে। সুপ্রিয় দর্শক, রিমান্ডের চরম থেরাপির পর ঘাতক সোহেল রানা হয়তো তার অপরাধ স্বীকার করেছে এবং আইনের কাঠগড়ায় দাঁড়িয়েছে। হয়তো আগামী কয়েক মাসের মধ্যে আদালতের বিচারে তাদের সর্বোচ্চ শাস্তি এবং ফাঁসির রায়ও ঘোষণা করা হবে। কিন্তু তাতে কি রামিসার বাবা মা কি তার কলিজার টুকরোকে আর কোনোদিনও ফিরে পাবেন? যে অবর্ণনীয় কষ্ট, যে তীব্র যন্ত্রণা নিয়ে এই 7 বছরের শিশুটি পৃথিবী থেকে বিদায় নিয়েছে, তার দায়ভার কে নেবে? সোহেল রানার এই লোমহর্ষক জবানবন্দি আমাদের প্রতিটি বাবা মায়ের জন্য একটি চরম সতর্কবার্তা। নিজের সন্তানকে কখনো কারো কাছে একা ছাড়বেন না, তা সে যত কাছের প্রতিবেশীই হোক না কেন। মাদকের থাবায় ধ্বংস হতে বসা এই সমাজে নিজের সন্তানের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আপনারই। দর্শক, রামিসা হত্যাকাণ্ডের এই রোমহর্ষক জবানবন্দি এবং ঘাতক স্বামী স্ত্রীর এই চরম পৈশাচিকতাকে আপনি কিভাবে দেখছেন? আপনার কি মনে হয় শুধুমাত্র আদালতের রায়ে ফাঁসি দেওয়াই কি এদের জন্য যথেষ্ট, নাকি সমাজের চোখে দৃষ্টান্ত স্থাপন করার জন্য এদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া উচিত? আপনার ভেতরে জমে থাকা চরম ক্ষোভ এবং অত্যন্ত মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আমাদের চারপাশের এমন সব লোমহর্ষক অপরাধের বিশ্লেষণ, চাঞ্চল্যকর খবর এবং সতর্কতামূলক ভিডিও সবার আগে দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে প্রতিটি অভিভাবককে সচেতন হওয়ার সুযোগ করে দিন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন এবং নিজের সন্তানদের চোখে চোখ রাখবেন। আল্লাহ হাফেজ।